ভার্টি ক্লাসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই লাইভ ক্লাস, আজকে চলো তরিতের আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। আর এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করার জন্য আমরা খাতা কলম ক্যালকুলেটর যা কিছু আছে সব কিছু নিয়ে রেডি হয়ে যাব। আর তোমরা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যাতে আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ করতে পারি। তো এই হলো বিষয়। দেখি এর মাঝে আমরা কে কে যুক্ত হয়েছি, আমরা যুক্ত হয়েছি। খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে হবে। যারা যারা এখনো যুক্ত হয় নাই তোমরা একটু সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে সবাই আমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারি। ঠিক আছে? খুব তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যেতে পারে, সবাই যুক্ত হয়ে যেতে পারবে, তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে হবে। সবাই একটু যুক্ত হয়ে যাও, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে হবে, দেরি করা যাবে না। আজকে আমাদের বহু নির্বাচনী সলভ, আসলে সলভটা তোমরাই করবা, আমি শুধু তোমাদের হেল্প করবো, এই হলো বিষয়। সলভ তোমরাই করবা, আমি তোমাদের শুধুমাত্র হেল্প করব, এই হলো বিষয়। দেখি আমরা কে কে যুক্ত হয়েছি। সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমি মেনশন দিয়েছি, তোমাদের একটু দিয়ে দিলে সুবিধা হয়। সবাই যুক্ত হয়েছে কিনা, আমরা ক্লাস শুরু করব কিনা, লেখা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলো তাড়াতাড়ি। সবকিছু ক্লিয়ার আছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় কিনা, সবকিছু ঠিক আছে কিনা। গত আমরা যে ক্লাসগুলি করেছি সবগুলি ক্লাস এভরিথিং ইজ ক্লিয়ার। আমরা গতদিন যে ক্লাসগুলি করেছি, গত 5টা ক্লাস করেছি চলচ্চিত্রে, প্রত্যেকটা ক্লাস আমরা বুঝেছি কিনা, বা যেগুলো HW দেওয়া ছিল সবগুলো করতে পারতেছি কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। কালকে স্টার্ট করব। বোর্ডে লেখা দেখা যায় না, বোর্ডে তো এখনো লিখি নাই, বোর্ডে লেখা দেখা যায় না, বোর্ডে তো এখন লিখি নাই আমি। আচ্ছা, দেখি আমরা এখন শুরু করে দিই, দেখি কি অবস্থা হয়। এবার দেখা যায়, দেখো তো টোটাল স্ক্রিন দেখা যায় কিনা, টোটাল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, টোটাল ঠিক আছে কিনা, টোটাল ক্লিয়ার ঠিক আছে কিনা, টোটাল বিষয় ক্লিয়ার আছে কিনা, টোটাল ক্লিয়ার আছে, ক্লিয়ার। হ্যাঁ, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায়, এবার বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায়, ফুল বোর্ড দেখা যায় না কেন? ফুল বোর্ডই তো দেখা যায়, আমি তো এখানে টোটালটা দেখতে পাইতেছি, টোটালটাই তো আমি দেখতে পাইতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার ক্লাস শুরু করি। এখানে বলা হয়েছে 3টি ব্যাটারি আছে, প্রত্যেকটার হলো 1.5 ভোল্ট করে সংযোগ দেওয়া হলে বলা হচ্ছে ডি বিন্দুর বিভব কত।
এই ডি বিন্দুর বিভব কত সেটা বের করতে হবে। ডি বিন্দুর বিভব কত সেটা বের করতে হবে। বলো তো কত হবে, কে বলতে পারে? দেখি দেখি কত হয় ডি বিন্দুর বিভব। ডি বিন্দুর বিভব কত হবে, কে বলতে পারে? দেখি দেখি ডি বিন্দুর বিভব। ডি বিন্দুর বিভব কত হবে বলো? তিনটি 1.5 এর ব্যাটারি, এতে এখানে 1.5, তার মানে এখানে 1.5 আছে, আবার এখানে 1.5 আছে, আবার এখানে 1.5 আছে, তিনটাই 1.5 করে আছে। তাহলে তিনটায় যদি 1.5 করে হয় তাহলে ডি বিন্দুর বিভব কত? ডি বিন্দুর বিভব কত? ডি বিন্দুর বিভব হলো, ডি বিন্দুর বিভব সি, সি, তার মানে 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট। আচ্ছা, তোমাদের একটু হেল্প করে দেই। এখানে যেহেতু বি বিন্দুটা ভূ সংযুক্ত অবস্থায় আছে, এই জন্য এই বিন্দুর বিভব হলো 0। এই অংশটার বিভব হলো 0, মানে ভিবি ইকুয়াল টু হলো 0। ভিবি ইকুয়াল টু 0। এবার বলো কত হবে? ভিবি ইকুয়াল টু 0। ভিবি ইকুয়াল টু 0। ডি বিন্দুর বিভব 0। এবার বলো কত হবে? ডি বিন্দুর বিভব 0 বলা হয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? বি থেকে সি এর পার্থক্য হলো 1.5 যোগ সি থেকে ডি এর পার্থক্য কত? 1.5, তার মানে কত? 3 ভোল্ট। তার মানে আমরা যদি ডি বিন্দুর হিসাব করি তাহলে কি হবে? 3 ভোল্ট হবে। ঠিক আছে। এখন এখানে কথা আছে, সেটা হলো যে এখানে -3 ভোল্ট আছে বা +3 ভোল্ট আছে। এখন এই দুটার মধ্যে আবার কোনটা হবে? এখন যদি আমরা পার্থক্য হিসাবে চিন্তা করি তাহলে এই দুটার পার্থক্য যদি হিসাব করি, তাহলে এই দুটার পার্থক্য যদি হিসাব করা হয় তাহলে কত হবে দেখো। এইটার পার্থক্য 1.5, এটার পার্থক্য 1.5, তাহলে 1.5 + 1.5 অবশ্যই 3 ভোল্ট হবে। মান হিসাবে অবশ্যই 3 ভোল্ট অ্যান্সার হবে। অবশ্যই 3 ভোল্ট হবে, 3 ভোল্ট হবে। ঠিক আছে, 3 ভোল্ট হবে, মান হিসাবে অবশ্যই 3 ভোল্ট হবে। আর যদি শুধুমাত্র ডি বিন্দুর বিভব বলতো, ডি বিন্দুটা যদি সরাসরি বলতো তাহলে আমরা মাইনাস এই অংশটা বলতাম। তার মানে ডি বিন্দুর বিভব হলো এটার সাপেক্ষে বলা হচ্ছে, এটার সাপেক্ষে বলা হইতেছে, যার কারণে আমরা এখানে 1.5 + 1.5 = 3 ভোল্ট বলবো। ঠিক আছে। আচ্ছা, এবার পরের অংশ আসি। 5 সেকেন্ডে সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত হবে? 5 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত হবে সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো, এবার আমরা যদি দেখি তাহলে এখান থেকে কি কি মান দেওয়া আছে? 5 সেকেন্ড, এটা টি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, বলতেছে আই কত। তাহলে আই ইকুয়াল টু অবশ্যই সূত্র হলো কিউ বাই টি। আই ইকুয়াল টু হলো কিউ বাই টি। তাহলে কিউ এর মান হচ্ছে 10 কুলম্ব আর টি এর মান হলো 5 সেকেন্ড, তার মানে কত হবে? 2 অ্যাম্পিয়ার। তাহলে সূত্র আমরা এখানে ব্যবহার করলাম আই ইকুয়াল টু কিউ ভাগ টি। সূত্র ব্যবহার করছি আই ইকুয়াল টু কিউ ভাগ টি। দ্রুত গতিতে আমার সাথে সাথে লিখে ফেলতে হবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দ্রুত গতিতে আমার সাথে সাথে লিখতে হবে। তাহলে আই ইকুয়াল টু হলো কিউ ভাগ টি। কিউ এর মান 10 কুলম্ব, টি এর মান 5 সেকেন্ড, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি। আর কিউ বাই টি এর মান হলো কত? কিউ বাই টি এর মান হলো 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার আসো। এবার বলা হয়েছে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট। বিভব পার্থক্য 220 ভোল্ট মানে ভি। তড়িৎ প্রবাহ হলো আই। তড়িৎ প্রবাহ হলো এটা।
এই রাজ, কি প্রবলেম হচ্ছে? হট করে হয়ে গেছে এরকম? ঠিক আছে, কি সমস্যা ছিল? আচ্ছা, আচ্ছা তাহলে কি হলো, এখানে বলা হয়েছে এই অংশটার মান হলো আই, তাই না? তাহলে আই, তাহলে আমরা এখান থেকে যেটা বলবো রোধ কত, তাহলে সূত্র হলো আর ইকুয়াল টু হলো ভি ভাগ আই। তাহলে আর ইকুয়াল টু যদি ভি ভাগ আই হয় তাহলে ভি এর মান কত? ভি এর মান হলো 220 ভোল্ট, আই এর মান হলো 20 অ্যাম্পিয়ার। তাহলে কত হবে? অবশ্যই 11 ওহম হবে। 11 ওহম, দেখো ঠিক আছে কিনা? 11 ওহম। আমার সাথে সাথে করে ফেলো তাহলে সবার সুবিধা হবে, আমার সাথে সাথে করে ফেলো তাহলে সুবিধা হবে, দ্রুত গতিতে আমার সাথে সাথে করে ফেলতে হবে, ঠিক আছে? এবার আসো, পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধের কি পরিবর্তন হবে? পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধের মানের কি পরিবর্তন হবে? আমরা অ্যান্সারগুলো লিখে দিব তাহলে সুবিধা হবে। অ্যান্সারগুলো লিখবো, ঠিক আছে? এখন আমাদের সূত্র কি? সূত্র হলো আর সমানুপাতিক এল। তাহলে আমরা যদি বলি আর সমান সমান হবে কে এল, এটা 1 নম্বর সমীকরণ। পরে যদি বলা হয় আর প্রাইম ইকুয়াল টু, তাহলে কে এল প্রাইম, তাই তো? এখানে বলছে পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, আর প্রাইম ইকুয়াল টু কে ইন্টু এল ভাগ 2। পরের কন্ডিশন হলো এল প্রাইমের মান হলো অর্ধেক করা হয়েছে এল বাই 2। তাহলে এখন যদি আমরা বলি তাহলে আর প্রাইম সমান সমান কি হবে? কে এল, এই যে দেখো কে এল ভাগ 2, এই দেখো কে এল 1 নম্বর সমীকরণ থেকে কে এল এর মান পাবো, আর। তাহলে এখান থেকে যেটা পাবো আর প্রাইম ইকুয়াল টু হবে আর ডিভাইডেড বাই 2। আর প্রাইম ইকুয়াল টু হবে আর ডিভাইডেড বাই 2, আর প্রাইম ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। আর প্রাইম ইকুয়াল টু, এখানে টেনে লম্বা করা হবে বা অর্ধেক করা হবে এরকম কোনো বিষয় বলা হয় নাই, সরাসরি বলা হয়েছে যে পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে। দেখো এল প্রাইমের পরিমাণ, তাহলে আমাদের কন্ডিশন কোনটা কাজে লাগছে? কন্ডিশন কাজে লাগছে এল প্রাইম ইকুয়াল টু হলো এল ভাগ 2। তাহলে এল প্রাইম ইকুয়াল টু যদি এল বাই 2 হয় তাহলে কে এল ভাগ 2, তাহলে কে এল এর মান হলো কত? কে এল এর মান হচ্ছে আর, তাহলে কে এল হলো আর, কে এল ইকুয়াল টু হয়েছে আর। তাহলে কে এল যেহেতু আর, তাহলে আর প্রাইম ইকুয়াল টু আর বাই 2। সবাই বুঝছি? নাম্বার দেখে বলতে হবে। তাহলে আর প্রাইম ইকুয়াল আর বাই 2, তাহলে কোনটা হবে? অবশ্যই খ হবে। তার মানে 4-এর খ হবে অ্যান্সার, 4-এর খ নম্বরের অ্যান্সার হবে, ঠিক আছে? সবাই বুঝেছি তো? সবাই বুঝছি? সবাই আচ্ছা, এইবার আসো পরের কোশ্চেনে। বলা হয়েছে নিচের চিত্রের লেখচিত্রটি নির্দেশ পরিবাহীর রোধ আর বনাম লেখচিত্র। নিচের কোন চিত্রের লেখচিত্রটি নির্দিষ্ট পরিবাহীর রোধ বনাম ক্ষেত্রফলের সূত্র? তাহলে আমাদের একটা সূত্র হচ্ছে আর সমানুপাতিক এল দৈর্ঘ্যের সাপেক্ষে, আর সমানুপাতিক 1/a। তাহলে আমাদের এখান থেকে যেটা বলা হয়েছে ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে রোধের পরিমাণ কমবে, ব্যস্তানুপাতিক হারে কমবে। ব্যস্তানুপাতিক, তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে রোধের মান ব্যস্তানুপাতিক হারে কমবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো এটা হবে, ব্যস্তানুপাতিকের অর্থ হলো এটা, ব্যস্তানুপাতিক যখন হবে তখন এই অংশটা আমরা হিসাব করব আর কি, ঠিক আছে? ব্যস্তানুপাতিক, তার মানে এখানে ক্ষেত্রফল বাড়ার সাথে রোধ বাড়ে, তাহলে এটা হবে না, এটা ডাইরেক্ট কমে, এই অনুসারেও হবে না। আবার এটা কি হবে? এটা ক্ষেত্রফল আর রোধ সমান থাকে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের কি হবে? ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে রোধের মান কমে, ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে রোধের মান কমে, অবশ্যই আমাদের সি নাম্বার হবে, এবং সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আর সমানুপাতিক 1/a মানে অবশ্যই ব্যস্তানুপাতিক, আর সমানুপাতিক 1/a মানে ব্যস্তানুপাতিক। খ হলো না কেন? খ হলো যদি সমান সমান আকারে বাড়ে তাহলে
কমে তাহলে ওই অনুসারে হবে। ঠিক আছে, ব্যস্তানুপাতিকের চিহ্ন হলো এই অনুসারে। আচ্ছা, এবার বলা হয়েছে একটি পরিবাহী তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত। তার মানে কি কি দৈর্ঘ্য দেওয়া আছে? পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া আছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া ছিল এ, আর রোধকত্ব রো এর মান দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে এত, এন্ড পরিবাহীর রোধ কত। তাহলে আমাদের সূত্র হলো আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ। তাহলে আর সমান রো এল ডিভাইডেড বাই এ। তাহলে রো এর মান কত বসে বলো? 1.68 গুণন 10 টু দি পাওয়ার -8 ইন্টু এল, পরিবাহীর দৈর্ঘ্য হলো 2, ডিভাইডেড বাই ক্ষেত্রফল এর মান হলো 6 গুণন 10 টু দি পাওয়ার -8 এত ওহম। দেখো তো ক্যালকুলেশন করে কত হয়, কোনটার সাথে মিলে? তাড়াতাড়ি ক্যালকুলেশন করে বলো, ক্যালকুলেশন করে বলো তাড়াতাড়ি কোনটা হবে। 1.68 গুণন 10 টু দি পাওয়ার সাথে সাথে ক্যালকুলেশন করো, -8 গুণন 2 ভাগ কত? 6 গুণন 10 টু দি পাওয়ার -8। আমার সাথে ক্যালকুলেশন করে বলো তাড়াতাড়ি কত হয়, তাড়াতাড়ি বলো কত? 0.56 ওহম, 0.56 ওহম, 0.56 ওহম। তাহলে 0.56 ওহম। ক্যালকুলেশন মিলছে সবার? 0.56 ওহম ক্যালকুলেশন সবার মিলছে? ক্যালকুলেশন সবার মিলেছে কিনা? ক্যালকুলেশন সবার মিলেছে কিনা? 0.56 ওহম। ওকে, এবার পরে আসো। বলা হয়েছে আপেক্ষিক রোধের একক কি? তাহলে আপেক্ষিক রোধের একক, তাহলে আর সমান আমরা কি জানি? রো এল ডিভাইডেড বাই এ। তাহলে আমরা যদি এখানে ক্রস গুণন করি, রো এল ইকুয়াল টু হবে আর এ। তাহলে এখানে রো সমান হবে আর এ ডিভাইডেড বাই এল। তাহলে এখানে রো সমান সমান যদি দেখি, আর এর একক হলো ওহম, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, নিচের দৈর্ঘ্যের একক হলো মিটার, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে আমরা এখান থেকে রো ইকুয়াল টু বলবো হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। দেখো ঠিক আছে কিনা ক? আপেক্ষিক রোধের একক ওহম মিটার, আপেক্ষিক রোধের একক ওহম মিটার। দেখো ঠিক আছে কিনা? আপেক্ষিক রোধের একক ওহম মিটার, সবাই বুঝেছি? ওহম মিটার, ওহম মিটার। সি বলছে, সি কি হবে? সি যদি পরিবাহকত্ব বলা হতো, পরিবাহকত্ব, যেমন আগেরটার দেখো, এই যে দেখো আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, এই রোধকত্ব বা আপেক্ষিক রোধ ওহম মিটার আছে। তাহলে ওই ওহম মিটারই তো এখানে চলে আসছে, এবং কিভাবে আসলো সেই অংশটা আমরা দেখছি। ঠিক আছে, আপেক্ষিক রোধের একক ওহম মিটার আমরা মনে হয় বুঝতে পেরেছি, তাই না? বুঝেছি তো সবাই? আচ্ছা, এবার আসো। বলা হয়েছে 220 ভোল্ট বিভব পার্থক্যে স্থাপিত কোনো পরিবাহকের রোধ 0.25 ওহম হলে এর পরিবাহিতা কত? তাহলে আর এর মান দেওয়া আছে, এটা হলো আর দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র হলো জি ইকুয়াল টু 1/r। তাহলে জি ইকুয়াল টু 1/r যদি হয়, তাহলে 1/0.25 তার সাথে ওহম। তাহলে জি ইকুয়াল টু কি হবে? জি ইকুয়াল টু কি হবে? 1/0.25, 1/0.25, 1/0.25 কত হয়? 4। তাহলে আমরা এখান থেকে বলবো 4। তাহলে এই ওহমটা উপরে চলে গেলে কি হবে? ও ওহম ইনভার্স 1। তাহলে জি এর মান 4 ওহম ইনভার্স 1। জি এর মান হলো 4 ওহম ইনভার্স 1, 4 ওহম ইনভার্স 1। তাহলে অবশ্যই গ নম্বর অ্যান্সার হওয়ার কথা, গ নম্বর অবশ্যই অ্যান্সার হওয়ার কথা। ওহম ইনভার্স 1, 4 ওহম ইনভার্স 1। কারণ এখানে এককগুলা যদি খেয়াল করি, তাহলে এটা তো অবশ্যই হবে না, এটা হবে না, ওহমও হবে না, কারণ রোধের আর পরিবাহিতার অংশ হলো টোটাল বিপরীত। 4 অ্যাম্পিয়ার অবশ্যই হবে না, কারণ এখানে তো পরিবাহিতা বলা হয়েছে, পরিবাহিতা রোধের ঠিক উল্টা। তাই রোধের একক ওহম, তাহলে একক হবে ওহম ইনভার্স 1। বিভব পতন মানে বিভব পার্থক্য, বিভব পতন আর বিভব পার্থক্য দুটার অর্থ একই। রাফি, বিভব পতন আর বিভব পার্থক্য দুটার একক একই, দুটার অর্থ একই। আচ্ছা, এবার আমরা আসব পরিবাহীকে টেনে দ্বিগুণ করা হলে রোধ কত গুণ হবে? এই যে টেনে দ্বিগুণ করা হবে, এই অপশানটা খেয়াল করো, টেনে দ্বিগুণ করা হচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে বলি আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ,
এটা একটা সমীকরণ। এখন যেটা বলা হয়েছে আর প্রাইম ইকুয়াল টু হবে রো এল প্রাইম, মানে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্য দ্বিগুণ টেনে দ্বিগুণ করা হয়েছে। যখনই একটা বস্তুকে টেনে দ্বিগুণ করা হবে, 3 গুণ করা হবে, এরকম অপশান যখন থাকবে, টেনে দ্বিগুণ 3 গুণ ইত্যাদি করা হলে অবশ্যই তখন ক্ষেত্রফলের মানটাও ঠিক সেই অনুসারে কমে যাবে। তাহলে এল এর পরিমাণটা যখনই দ্বিগুণ হয়ে যাবে, ক্ষেত্রফলের মান তখন অর্ধেক হয়ে যাবে। টেনে দ্বিগুণ, যেমন আগের অঙ্ক আমরা শুধুমাত্র দৈর্ঘ্যের হিসাব করছিলাম, ক্ষেত্রফলের কোনো কথা ছিল না, কারণ ওখানে টেনে দ্বিগুণ করতে হবে এই কথা বলা হয় নাই। তাহলে আর প্রাইম ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে যদি সাজাই, তাহলে আর প্রাইম ইকুয়াল টু হবে রো এল ডিভাইডেড বাই এ, আর কি হবে এই টু এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই টু এর সাথে গুণ হলে 4, তার মানে আর প্রাইম ইকুয়াল টু হবে এখানে আর ইন্টু 4, এই যে দেখো 4 গুণ হয়ে গেছে, রোধের পরিমাণ হয়ে গেছে 4 গুণ, রোধের পরিমাণ 4 গুণ হয়ে গেছে। দেখো আমরা বুঝছি কিনা, আর প্রাইমের মান অবশ্যই 4 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। তাহলে আমরা যেটা পাইতেছি আর প্রাইমের 4 আর, মানে 4 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। এবার পরে আসো, বৃত্তাকার প্রস্থচ্ছেদে কোনো পরিবাহীর ব্যাসার্ধ পূর্বের 3 গুণ হলে এর রোধ পূর্বের কত গুণ হবে। এখানে কিন্তু দৈর্ঘ্যের কোনো বিষয় আসবে না, এখানে কোনো দৈর্ঘ্যের বিষয় আসার কথা নয়, দৈর্ঘ্যের বিষয় আসার কথা নয় বা আসবেও না। কেন দৈর্ঘ্যের কোনো বিষয় আসবে না? দৈর্ঘ্যের কোনো বিষয় আসবে না এই কারণে যে এইখানে দৈর্ঘ্য সম্পর্কিত কোনো কথা বলা হয় নাই। তাহলে আর সমান সমান হলো কে ভাগ এ। তাহলে আমরা যদি এখানে বলি আর সমান সমান কে, এর পরিবর্তে হলো পাই আর স্কোয়ার, এটা হলো 1 নম্বর সমীকরণ। কারণ যে তারটা নেওয়া হয়েছে সেই তারের ব্যাসার্ধ আর, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ, তাহলে এ ইকুয়াল টু বলতেছি পাই আর স্কোয়ার, এ ইকুয়াল টু হলো পাই আর স্কোয়ার। এখন যদি আমরা এখান থেকে আর প্রাইম সমান সমান বলি, তাহলে আর প্রাইম সমান সমান কি হবে দেখো দেখি, আর প্রাইম ইকুয়াল টু বলা হবে কে, নিচে পাই আর কত হবে আর প্রাইম তার স্কোয়ার। তাহলে এখান থেকে আর প্রাইম সমান সমান কি হবে কে পাই আর প্রাইম ইকুয়াল টু কত বলা হয়েছে, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন তারের ব্যাসার্ধ 3 গুণ হবে, ব্যাসার্ধ 3 গুণ। তাহলে ব্যাসার্ধ 3 গুণ যদি হয় তাহলে 3 আর তারপর স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে দেখি আর প্রাইম ইকুয়াল টু কি হবে কে, নিচে হবে কি পাই আর স্কোয়ার ইন্টু 1/3 বর্গ, এই অংশটা হলো 9। তাহলে এই অংশটা যদি 9 হয়ে থাকে তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখবো দেখো, এই অংশটুকুর পরিবর্তে আমরা যেটা লিখতে পারি সেই অংশটা কি, সেই অংশটা হচ্ছে এই যে এই অংশ, মানে এইটা পরিবর্তে আর লিখতে পারি, তার মানে আর প্রাইম ইকুয়াল টু আর ইন্টু 1/9, তার মানে পরবর্তী রোধ আগের রোধের 9/1 হবে। তাহলে আর প্রাইম ইকুয়াল টু আর ইন্টু 1/9। তাহলে এই অংশটা কত হয়ে গেল 1/9, মানে 9/1, 1/9। অ্যান্সার অবশ্যই ক, অ্যান্সার অবশ্যই ক হবে, অ্যান্সার অবশ্যই ক হবে। দেখো আমরা বুঝতে পেরেছি কিনা, অ্যান্সার অবশ্যই আর প্রাইম ইকুয়াল টু আর ইন্টু 1/9, আর প্রাইম ইকুয়াল টু আর ইন্টু 1/9, তাহলে 1/9 মানে 9/1, রোধের পরিমাণ হয়ে যাবে 9/1। এখানে হলো রোধের আর ক্ষেত্রফলের সাথে সম্পর্কযুক্ত, রোধ এবং ক্ষেত্রফল, কারণ কোনো পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, কোনো পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। যেহেতু কোনো পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, যার কারণে আমরা এখান থেকে এই অনুসারে ব্যাখ্যা করতে পারবো। কোনো পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, আমরা রোধের সূত্র যখন ব্যাখ্যা করেছি তখন এই অংশটা ছিল, রোধের ব্যাখ্যার সময় বলেছি কোনো পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, কোনো পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অবশ্যই এটা করা হয়েছে। ঠিক আছে, কে হলো সমানুপাতিক ধ্রুবক। এবার আসো, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, বাল্বের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এই অংশটা হলো ভি এর মান, এটা হলো পি এর মান। আমরা সূত্র জানি পি ইকুয়াল টু হলো আই ইন্টু ভি। তাহলে এখান থেকে আই সমান হবে অবশ্যই পি ডিভাইডেড বাই ভি। তাহলে আই ইকুয়াল টু যদি পি ডিভাইডেড বাই ভি হয় তাহলে পি এর মান কত,
পি এর মান হলো 60 ওয়াট, ভি এর মান কত, ভি এর মান হলো 220 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে আই সমান সমান পাবো 60 ভাগ 220, 60 ভাগ 220 কত হবে, 60 ভাগ 220 0.2727 অ্যাম্পিয়ার, 0.2727 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এখানে 0.27, এই অংশটা সম্ভবত এইভাবে করা হয়েছে, সেটা হলো 0.27, যেহেতু 7 এখানে আছে ওই জন্য এখানে একটা 3 যুক্ত করা হয়েছে, তাহলে 0.273, তাহলে অবশ্যই মানটা হলো এটা হবে, কারণ এই 7 এর পরিবর্তে এই মানের সাথে 1 যোগ করা হয়েছে, 3 হয়েছে, তাই I = 0.273, I = 0.273, অবশ্যই আমরা সবাই বুঝেছি। ওকে, এবার আসো বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত। এখান থেকে দেখো এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য বলে দিয়েছে কত, বিভব পার্থক্যের মান হলো 5 ভোল্ট। এখন এই তিনটা রোধ আছে সমান্তরালে, তাহলে তিনটা রোধ যদি সমান্তরালে থাকে, তিনটা রোধ সমান্তরালে থাকলে আরপি ইকুয়াল টু, আমরা সংক্ষেপে কি জানি, আরপি ইকুয়াল টু আর ভাগ এন, আরপি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন। সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে, তুল্য রোধ হলো আরপি ইকুয়াল টু আর ভাগ এন হয়, আর এর মান হলো 5, এন মানের সংখ্যা কয়টা ছিল, 3টা, তাহলে 2.667 এটা হলো রোধ। এখন বলা হয়েছে আই, আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু ভি ভাগ আর, তাহলে ভি এর মান হলো 5 ভোল্ট ডিভাইডেড বাই আর এর মান হলো 2.667 ওহম। তাহলে আমরা এখান থেকে বলবো আই ইকুয়াল টু 5 ভাগ 2.667, 5 ভাগ 2.667 কত হবে, 1.87। কত হয় অ্যান্সার বলো তো, 1.67 অ্যান্সার। এখন দেখা যাচ্ছে এখানে যদি এরকম কোনো বিপদে পড়ে যাও, এরকম কোনো বিপদে যদি পড়ে যাও, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে দেখো এখান থেকে অ্যান্সার আমাদের মিলে না, এখানের অ্যান্সার আমাদের মিলে না, তাহলে এখানে যদি অ্যান্সার না মিলে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের বুদ্ধি খাটাইতে হবে একটু, যেমন 1 পয়েন্ট কত হয়েছে যেন, 1.874, 1.874, তাহলে এই মানটা মোটামুটি কার কাছাকাছি, এই মানটা 1.874, মনে করো এইভাবে ভুল হয়েছে ধরে নিলাম, বোর্ড কোশ্চেন এইভাবেই আছে, তাহলে ভুল হয়েছে মনে করো, তাহলে এখন কি করা উচিত, 1.874 কার কাছাকাছি, অবশ্যই এই মানটা 2 এর কাছাকাছি, তখন কি করবা, 2 এর কাছাকাছি যে মান সেটা দিয়ে চলে আসবা। আমরা কথা বুঝছি, ও 1.667 হবে 5 ভাগ 3, 1.667, একটু দাঁড়াও, 1.667 এটা হলো 1.667 হবে, 1.667, তাহলে 1.667 যদি হয় তাহলে এখান থেকে কি হবে, এখানে আই ইকুয়াল টু হলো ভি ভাগ আর, তাহলে ভি এর মান হলো কত, 5 ভোল্ট, 5 ভোল্ট 1.667, ওটা ভুল ছিল তাই না, তাহলে 5 ভাগ অ্যান্সার, 5 ভাগ অ্যান্সার 3 আছে, এই যে দেখো 3 আবার নাই, 3 ভোল্ট, এখানে হলো 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার তো অ্যান্সার নাই, তাহলে এখন কি করা, 3 অ্যাম্পিয়ার অ্যান্সার নাই, তাহলে আমরা কি করব এখন, 3 অ্যাম্পিয়ার অ্যান্সার নাই, কি করব, 3 অ্যাম্পিয়ার অ্যান্সার নাই, তাহলে কি করা এখন বলো, কত হবে তাহলে, 2.5 দিবা, 2.5 দেবো, হ্যাঁ, তো কারণ এখানে হলো আমাদের 3 আছে, তাহলে এর কাছাকাছি অ্যান্সার কত, এর কাছাকাছি অ্যান্সার হলো 2.5, তাহলে যেহেতু এর কাছাকাছি অ্যান্সার, এই অনুসারে আমাদের মান দিতে হবে 2.5, 5 ভাগ 1.667, 5 ভাগ 1.66, 5 ভাগ 1.667, 2.99,
2.99 আসে, তাহলে 2.99 আসে, তো এরকম অ্যান্সার তো নাই। তাহলে এরকম অ্যান্সার যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে? এরকম অ্যান্সার যদি না থাকে তাহলে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো 2.5। ঠিক আছে, 2.5। যদি কখনো সরাসরি অ্যান্সার না থাকে তাহলে আমাদের দেখব কাছাকাছি অ্যান্সার কি হয়, কাছাকাছি যে অ্যান্সার সেটা দিয়ে দেব। আচ্ছা, এবার আসো, সমমানের দুইটি রোধ শ্রেণী ও সমান্তরাল যুক্ত করলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে আমরা দুইটা রোধ যদি দেখি তাহলে আর এস ইকুয়াল টু আর প্লাস আর, তাহলে আর এস ইকুয়াল টু আর প্লাস আর যদি হয় তাহলে আর এস ইকুয়াল টু হবে 2r, এটা একটা সমীকরণ। দুটা রোধ যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ হলো আর এস, আর আর এস ইকুয়াল টু হলো আর প্লাস আর মানে 2r। আর 1/rp যখন বলা হবে তাহলে 1/rp ইকুয়াল 1/r প্লাস কি হবে 1/r। তাহলে আমরা যখন এখানে 1/rp হিসাব করব তাহলে এখান থেকে যেটা বলা হবে r 1 + 1, তাহলে এখান থেকে rp ইকুয়াল টু যেটা বলা হবে r উপরে 2 নিচে, তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে rs ইকুয়াল টু হলো 2r, rp ইকুয়াল টু হলো r/2। তাহলে এখন যদি আমরা rs কে rp দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখো তো, rs মানে হলো 2r, ভাগ কত হবে, ভাগ হলো r ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি এখান থেকে দেখি rs ভাগ rp সমান যদি হয় তাহলে 2r ইন্টু কত হবে 2 উপরে r নিচে, তাহলে 2 2 কেটে যাবে, rs ইকুয়াল টু হবে 4 ইন্টু rp। দেখো অ্যান্সার বুঝছি কিনা, rs ইকুয়াল টু 4rp, বুঝতে পেরেছি কিনা, rs ইকুয়াল টু 4rp, rs ইকুয়াল টু 4 ইন্টু rp, দুটো অ্যান্সার হয়ে গেছে নাকি? rs ইকুয়াল টু 4 ইন্টু rp, এখানেও হয়ে গেছে, এখানেও অ্যান্সার হয়ে, দুটো অ্যান্সার হয়ে গেছে, এটাও এটাও সেম অ্যান্সার হয়ে গেছে। rs ইকুয়াল টু 4rp, এখানেও rs ইকুয়াল টু 4rp, এখানেও rs ইকুয়াল টু 4rp। তো যাই হোক, দুটি রোধকে শ্রেণীর সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ আমাদের একই মান, অবশ্যই তখন বর্গ অনুসারে হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার অঙ্কটা একটু খেয়াল করি, অঙ্কটা একটু খেয়াল করি। বলা হয়েছে 5 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ যত হয় তত রোধ পেতে 100 ওহমের কতটি রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে? 5 ওহমের দুইটি রোধকে শ্রেণীতে যুক্ত করলে, তার মানে rs ইকুয়াল টু হলো 5 + 5, তাহলে 5 + 5 ইকুয়াল টু 10 ওহম, তার মানে rs এর মান হলো 10 ওহম। তাহলে rs এর মান যদি 10 ওহম হয় তাহলে বলতেছে rp ইকুয়াল টু 10 ওহম পেতে হবে, rp ইকুয়াল টু 10 ওহম পেতে হবে। এখন বলা হয়েছে প্রতিটি রোধের মান, তাহলে r এর মান হলো 100 ওহম, প্রতিটি রোধের মান হলো 100 ওহম, তাহলে rp ইকুয়াল টু যদি 10 ওহম হয়, r এর মান হলো 100 ওহম, তাহলে আমাদের সূত্র হলো rp ইকুয়াল টু r ডিভাইডেড বাই n। তাহলে আমরা যদি এখান থেকে লিখি n ইকুয়াল টু r ডিভাইডেড বাই rp, r ইকুয়াল টু হবে r ডিভাইডেড বাই rp, r এর মান হচ্ছে এখানে হলো 100 ওহম ডিভাইডেড বাই rp ইকুয়াল টু কত, rp ইকুয়াল টু হইতেছে 10 ওহম। তাহলে আমরা এখান থেকে n ইকুয়াল টু কত পাবো, 100/10 ইকুয়াল টু হলো 10। তাহলে কি বলছি, rs এর মান হলো 10 ওহম, rp এর মানও 10 ওহম। কেন বলা হয়েছে? কারণ অনুক্রমিক তুল্যরোধ সমান্তরাল তুল্যরোধের সমান, অনুক্রমিক তুল্যরোধ হলো 10 ওহম, সমান্তরাল তুল্যরোধ হলো 10 ওহম। এখন বলা হয়েছে প্রতিটি রোধের মান, প্রতিটি রোধের মান হইতে হবে 10 ওহম, তাহলে প্রতিটি রোধের মান যদি 10 ওহম হয় তাহলে rp ইকুয়াল টু কত হইতে হবে, rp ইকুয়াল টু r ভাগ n, r এর মান 100 ওহম, n এর মান হলো 10, তাহলে 100/10 ইকুয়াল টু n এর মান 10 ওহম। ঠিক আছে, তার মানে 10 ওহমের 10টি রোধকে, 10 ওহমের 100টি রোধকে যদি সমান্তরালে সংযুক্ত করা হয় তাহলে তুল্য রোধের মান 10 ওহম হবে। ঠিক আছে, তাহলে 100 ওহমের কতটি রোধ সমান্তরাল যুক্ত করতে হবে? 100 ওহমের তাহলে 10টি রোধ সমান্তরাল যুক্ত করতে হবে, 100 ওহমের 10টি রোধকে সমান্তরালে সংযুক্ত করতে হবে, 100 ওহমের 10টি রোধকে সমান্তরাল যুক্ত করতে হবে, 100 ওহমের 10টি রোধকে সমান্তরাল যুক্ত করতে হবে। আমার মনে হয় বুঝতে পারছি সবাই, 100 ওহমের 10টি রোধকে সমান্তরাল যুক্ত করতে হবে। ওকে, এবার আসো, বলা হয়েছে একটি বর্তনীর তড়িৎচালক শক্তি 10 ভোল্ট,
অভ্যন্তরীণ রোধ, তার মানে এটা হচ্ছে ই এর মান, অভ্যন্তরীণ রোধ স্মল আর 2 ওহম এবং 4 ওহম মানের দুইটি রোধকে শ্রেণী ও সমান্তরালকৃতভাবে যুক্ত করতে হবে। 2 এবং 4 ওহমের দুইটি মানকে শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে 2 ওহম এবং 4 ওহমের মানকে শ্রেণীতে যুক্ত করলে তাহলে RS সমান সমান হলো 2 যোগ 4 ইকুয়াল টু হলো 6 ওহম। তাহলে এখন যদি আমরা IS বের করি তাহলে IS ইকুয়াল টু E ডিভাইডেড বাই RS প্লাস স্মল আর। তাহলে ই এর মান কত যেন ছিল? ই এর মান হলো 10 ভোল্ট, তাই না? ই এর মান 10 ভোল্ট। আর RS এর মান কত? RS এর মান পেলাম হলো 6 প্লাস অভ্যন্তরীণ রোধ কত? 1। তাহলে আমরা এখান থেকে IS ইকুয়াল টু পেলাম 10 ডিভাইডেড বাই 7 এত অ্যাম্পিয়ার। আর এই IS ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 7, যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে, পয়েন্ট আকারে নাই, এই জন্য আমি এখানে ভগ্নাংশ আকারে রাখতেছি। এইবার এটা একটা অংশ গেল আমাদের, এটা একটা অংশ গেল। এখন যখন আমরা আরপির মান বের করতে চাইব তাহলে আরপি সমান সমান কি হবে বলো? আরপি ইকুয়াল টু গুণফল যোগফল, তার মানে 2 গুণন 4, নিচে কত? 2 যোগ 4, তাহলে কত হবে? 4 দুগুণে 8 আর 6, তার মানে হলো 4/3। এখন যদি আমরা এই অবস্থায় প্রবাহ বের করতে চাই তাহলে কি হবে দেখো? আইপি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আরপি প্লাস স্মল আর। তাহলে আইপি সমান কি হবে দেখো? ই এর মান কত? ই এর মান হলো কত? ই এর মান হলো 10, আরপির মান হলো 4/3 যোগ স্মল আর এর মান কত? স্মল আর এর মান হলো 1। তাহলে আমরা যদি এখান থেকে আইপি ইকুয়াল টু বলি তাহলে এখানে হবে 3 লসাগু, তাহলে 4 প্লাস 3 উপরে হলো 10, তার মানে এখান থেকে আইপি ইকুয়াল টু 3 উপরে গুণ করলে 3 10 30, 4 আর 3 হলো 7। তাহলে আইপির মান কত? আইপির মান হলো 10/7। আরপির আইস কত? 10/7 30। তাহলে এখন বলতেছে ডেল পি প্রবাহের পার্থক্য কত? প্রবাহের পার্থক্য যদি আমরা দেখি তাহলে প্রবাহের পার্থক্য কত হবে দেখো? তাহলে আমরা এখান থেকে এটা বেশি, তাহলে 30/7 বিয়োগ এখানে কত? 10 ডিভাইডেড বাই 7, তার মানে ডেল আই সমান সমান কত হলো? 20 থেকে 10 বাদ দিলে 20/7 আছে নাকি? 20/7, 20/7 গ হবে অ্যান্সার। 20/7 অ্যান্সার হবে 20/7। দেখো বুঝতে পারছি কিনা? দেখো বুঝতে পারছি কিনা? আমাদের অ্যান্সার হলো এটা, অ্যান্সার হলো এটা ডেল পি ডেল আই ইকুয়াল টু 20/7, 20/7 অ্যাম্পিয়ার। আমরা অবশ্যই ক্যালকুলেশনটা বুঝতে পারছি, তাই না? ক্যালকুলেশনটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি, ক্যালকুলেশনটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এবার পরে আসো দেখো 12 ওহম এবং 3 ওয়াটের 4টি বাল্ব সিরিজে যুক্ত করা হয়েছে, 4টি। তাহলে এটা হচ্ছে ভি এর মান, এটা হলো পি এর মান। তাহলে আমরা সূত্র জানি আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে আর ইকুয়াল টু যদি ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি হয় তাহলে ভি এর মান কত? ভি এর মান হলো 12, ভি এর মান হলো 12 তারপর স্কোয়ার, ভি এর মান হলো 12 তারপর স্কোয়ার, পি এর মান হলো 3। তাহলে আমরা যদি আর এর মান বলি 12/144 আর ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ পি, তাহলে 12-র উপর স্কোয়ার ভাগ কত? ভাগ হলো 3, তার মানে 48 ওহম। মানে একটা রোধের মান হলো 48 ওহম। এরকম 4টি বাল্বকে যুক্ত করা হবে। তাহলে আর এস ইকুয়াল টু হলো 4 ইন্টু আর, তাহলে 4 ইন্টু 48 ওহম ইন্টু 4 ইকুয়াল টু কত হবে? 192। তাহলে এর মান হলো 192 ওহম, 192 ওহম। এরকম 4টি রোধকে সিরিজে যুক্ত করতে হবে। তাহলে একটার মান পাইছি 48, এরকম বলা হয়েছে 4টি বাল্বকে সিরিজে যুক্ত করতে হবে। তাই 4টি বাল্বকে সিরিজে যুক্ত করলে একটা রোধের সাথে 4 গুণ হবে, তাহলে আর এস এর মান কত হবে? 192। তাহলে 192 ওহম, 192 ওহম।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দুইটি রোধ শ্রেণীতে থাকা অবস্থায় তুল্য রোধ 10 ওহম হয়। দুইটি রোধ শ্রেণীতে থাকা অবস্থায়, দুটি রোধ যখন শ্রেণীতে থাকে তুল্য রোধ 10 হয়। সমান্তরালে থাকলে তুল্য রোধ 2.4 ওহম হয়। রোধদ্বয়ের মান কত? তো দুটি রোধ যখন শ্রেণীতে ছিল তখন আমরা যেটা বলবো R1 প্লাস R2 ইকুয়াল টু হলো 10, এটা একটা সূত্র। আর যখন সমান্তরালে ছিল, সমান্তরালে যখন ছিল তখন কি দেখো RP ইকুয়াল টু উপরে গুণফল যোগফল, তার মানে R1 ইন্টু R2, নিচে কি R1 প্লাস R2। তাহলে আমরা যদি এখানে দেখি R1 ইন্টু R2 যদি বলি, তাহলে এখানে গুণফল, তাহলে কি RPর মান কত আছে দেখো, RPর মান হলো 2.4, এর সাথে এটা ক্রস গুণন হয়ে যাবে, R1 প্লাস R2 এর মান হলো 10। তাহলে আমরা এখান থেকে R1 ইন্টু R2 সমান সমান কত পাবো? 2.4 ইন্টু 10, এটার মান হলো 24 ওহম। এখন যদি আমরা এরকম একটা সূত্র করি R1 মাইনাস R2 তারপর হোল স্কোয়ার সমান সমান কি R1 প্লাস R2 তারপর হোল স্কোয়ার মাইনাস 4R1 R2। তাহলে R1 প্লাস R2 তারপর হোল স্কোয়ার, R1 প্লাস R2 এর মান কত? 10, 10 এর উপর স্কোয়ার বিয়োগ 4 ইন্টু R1 R2 এর মান হলো 24। তাহলে এখানে 100 বিয়োগ 4 গুণন 24, তাহলে এটার মান হলো 4। তার মানে R1 মাইনাস R2 ইকুয়াল টু হবে 2। তাহলে এখন যদি আমরা R1 মাইনাস R2 ইকুয়াল টু যদি 2 বলি তাহলে কত হবে? তাহলে এখানে 2R1 ইকুয়াল টু হলো 12, তাহলে R1 ইকুয়াল টু হলো 6, R1 ইকুয়াল টু 6। তাহলে একটার মান পেয়ে গেছি, দেখো একটার মান 6। তাহলে এখন R2 সমান সমান কত হবে? R2 মানে 6 বিয়োগ 10, তাহলে R2 ইকুয়াল টু হবে 4। তাহলে 6 একটা 4 একটা, 6 এবং 4 এই দুটো অ্যান্সার, 6 এবং 4, 6 এবং 4 লেকচার 2 এর সিকিউ এর মতো। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি সেটা হলো এই দুটা তুল্য রোধ, যদি কখনো দুটা তুল্য রোধ আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, তাহলে তুল্য রোধ আলাদা আলাদাভাবে দেওয়া থাকলে আমরা প্রতিটি রোধের মান ঠিক এইভাবে বের করব। দেখো আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে 6 ওহম এবং 4 ওহম লসাগু। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলো, কারণ অবজেক্টিভের কোশ্চেন যখন করব, অবজেক্টিভের কোশ্চেন সলিউশন করার সময় আগের সবগুলি ক্লাস সুন্দর করে করতে হবে। আগের ক্লাস যদি কেউ না করে থাকি তাহলে বুঝতে সমস্যা হবে, আগের ক্লাস বুঝতে না বুঝলে এটা বুঝতে সমস্যা হবে, এই হলো বিষয়। ঠিক আছে। আচ্ছা এবার দেখি পরের কোশ্চেন আমরা চলে আসতেছি। বলা হয়েছে একটি বাল্ব এত ওয়াট লেখা আছে, রোধ কত? সূত্র হলো R ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, R ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে R ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, তাহলে ভি এর মান কত? ভি এর মান হলো 220 স্কোয়ার, পি এর মান হলো 60। তাহলে আর এর মান কত হবে বলো? 220 এর উপর স্কোয়ার ভাগ 60, 220 এর উপর স্কোয়ার, 220 এর উপর স্কোয়ার ভাগ 60, 806.67, 806.67 ওহম, 806। তাহলে সূত্র হলো পি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর যদি হয় তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ পি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর হলে আর ইকুয়াল টু হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। আচ্ছা এবার আসো 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন চললে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? তাহলে ডব্লিউ ইকুয়াল টু হবে পিটি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু পি কে আমাদের কিসে নিতে হবে? পি কে অবশ্যই কিলোওয়াটে নিতে হবে। তাহলে এখানে 60কে 1000 দ্বারা ভাগই হলো কিলোওয়াট। সময় কি? প্রতিদিন 1 ঘন্টা করে চলে, প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন চলে, তার মানে হলো 30 আওয়ার। তাহলে এই হলো কিলোওয়াট আওয়ার মানে ইউনিট। তাহলে ডব্লিউ সমান সমান কি হবে? ডব্লিউ সমান সমান হবে 60 গুণন 30, 60 গুণন 30 ভাগ কত? 1000, কত হবে? 1.8 কিলোওয়াট আওয়ার। দেখো এইখানে ওয়াট ছিল, সেই ওয়াটটা হয়ে গেছে কিলোওয়াট, আর এখানে যে অংশ সেই অংশটা হলো এইচ।
এককগুলা খেয়াল করতে হবে। 60 ওয়াট ছিল, এটাকে 1000 দ্বারা ভাগ করে হয়েছে কিলোওয়াট, আর আওয়ার ঘন্টা হলো এইচ, তাহলে এটা হয়ে গেছে এইচ, তাহলে উপরে কিলোওয়াট আওয়ার, তাহলে ডব্লিউর মান হলো 1.8 কিলোওয়াট আওয়ার, 1.8 কিলোওয়াট আওয়ার। অবশ্যই অ্যান্সার হলো 1.8 কিলোওয়াট আওয়ার, অবশ্যই আমাদের অ্যান্সার এটা 1.8 কিলোওয়াট আওয়ার হয়েছে। এইবার দেখি একটা কোশ্চেন বলা হচ্ছে এরকম যে 15 মিটার দীর্ঘ একটি এত মিটার স্কয়ার ক্ষেত্রফলে একটি তারের রোধ এত হলে তারটি কি হবে। তার মানে আমাদের এখানে সব কিছু দেওয়া আছে, তাহলে রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। তাহলে আর এর মান কত আছে দেখো তো, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 75 ইন্টু ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হলো 2.07 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই এল এর মান কত, এল এর মান হলো 15। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশনটা কত আসে সেটা যদি দেখি, তাহলে এখানে 75 ইন্টু 2.07 ইন্টু কত হবে 10⁻⁻7 ভাগ কত 15 ইকুয়াল টু কত আসে 1.035 10⁻⁻6, 1.035 ইন্টু 10⁻⁻6 এত ওহম মিটার। তার মানে এটা অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এটা গেল 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরের কথা যেটা বলা হয়েছে সেটা হলো এর উপাদানের পরিবাহকত্ব, তাহলে সিগমা ইকুয়াল টু হবে 1 ভাগ রো, তার মানে 1 ভাগ 1.035 ইন্টু 10⁻⁻6 আর এখানে হবে ওহম মিটার। তাহলে কি হবে 1 ভাগ অ্যান্সার কত হলো 9.66 10⁻5, 9.66 ইন্টু 10⁻5 এত, এই অংশটা চলে গেলে ওহম মিটার ইনভার্স 1 হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। এবার 3 নম্বরের অপশন কি আছে, 3 নম্বর অপশন হলো রোধ দ্বিগুণ হবে যদি 10 দ্বিগুণ করা হয়, তাহলে এই অপশনটা অবশ্যই বাদ যাবে, কারণ 10 দ্বিগুণ করা হলে দ্বিগুণের সাথে দ্বিগুণ সম্পর্ক নয়, এটার সাথে আরও একটা অপশন আমাদের যুক্ত থাকে। তাহলে আমাদের দেখি 1 এবং 2 সঠিক অ্যান্সার, 1 এবং 2 সঠিক অ্যান্সার আছে এখানে, তার মানে আমরা এখানে বলবো এটা হলো 1 এবং 2 সঠিক অ্যান্সার হবে, 1 এবং 2 সঠিক অ্যান্সার হবে। আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমাদের এরকম বহুপদী প্রশ্নগুলো আসলে এইভাবে অ্যান্সারগুলো আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে। আচ্ছা, এবার আসো। আচ্ছা, এই বর্তনীটা একবার ছিল আমাদের, এই বর্তনীটা একবার ছিল আমাদের 5 5 5, এটা তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার হয় নাই, তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার ছিল, মনে আছে। তাহলে তুল্য রোধ হলো 1.66 ছিল, 66 ছিল। আই ইকুয়াল টু হলো ভি ডিভাইডেড বাই আর, ভি এর মান হলো কত 5, আর এর মান হলো 1.667, তাহলে আর এর মান 667, তার মানে 5 ভাগ 1.667 মানে 3 সম্ভবত আসছিল। তাহলে 5 ভাগ 1.667 ইকুয়াল টু কত আসে 3, তাহলে এখানে হলো 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, তার মানে এটা হলো না। এখন 2 আর 3 এর দিকে দেখা যাক কি হয়। বর্তনীর তড়িৎ ক্ষমতা কত, তাহলে পি ইকুয়াল টু 2 নম্বর বলতেছি, পি ইকুয়াল টু হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর পি। তাহলে আমরা যদি বলি ভি এর মান কত, ভি এর মান হলো 5, 5 এর উপর স্কোয়ার, 5 এর স্কোয়ার। আর পির মান কত, আর পির মান হলো 5/3, 5/3। তাহলে আমরা এখান থেকে যদি লিখি উপরে হলো 25 গুণন 3 ভাগ 5 ইকুয়াল টু কত, 3 5 15 ওয়াট, এটা তো হইতে পারে 15 ওয়াট, এটা হবে ঠিক আছে। আর তুল্য রোধ হলো 5/3, তুল্য রোধ হলো 5/3, এটা ঠিক আছে। তার মানে 2 এবং 3 সঠিক অ্যান্সার, 2 এবং 3, তাহলে গ নম্বর অ্যান্সার সঠিক। তার মানে আমাদের এখান থেকে 1 নম্বর হচ্ছে না, 1 নম্বর হচ্ছে না, তাহলে 2 আর 3 নম্বর সঠিক অ্যান্সার, 2 এবং 3 নম্বর সঠিক অ্যান্সার। দেখি এবার কি আছে। একটি বাল্ব এর গায়ে কি হয়েছে, একটি বাল্বের গায়ে 100 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, তাহলে এটা হলো পি এর মান, এটা হলো ভি এর মান। তাহলে পি এর মান 100 ওয়াট, ভি এর মান হলো 220 ভোল্ট।
এখন যদি আমরা বলি 1 নম্বর অপশন বলতেছে যে রোধ কত, তাহলে আর ইকুয়াল টু হবে ভি স্কোয়ার ভাগ পি। তাহলে ভি স্কোয়ার ভাগ পি যদি তাহলে হয় ভি এর মান হলো 220 তারপর স্কোয়ার ভাগ পি এর মান হলো 100। তাহলে 220 এর উপর স্কোয়ার ভাগ 100 কত হয় দেখো তো, 220 এর উপর স্কোয়ার ভাগ কত 100 কত হবে 484 এত ওহম, 484 এত ওহম। এবার 2 নম্বরে আসি, বলা হয়েছে বাল্বের প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ওয়াট কত বলা হয়েছিল, পি ইকুয়াল টু বলা হয়েছে 100 ওয়াট। কথার অর্থটা হলো 100 জুল নিচে 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 100 জুল তাপ শক্তি ব্যয় হয়। ঘটনা সঠিক। 3 নম্বর যদি বলা হয় তাহলে আই ইকুয়াল টু হলো পি ডিভাইডেড বাই ভি। আই ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ভি, তাহলে পি এর মান হলো 100 ওয়াট, ভি এর মান হলো 220 ভোল্ট। তাহলে 100 ভাগ 220, 100 ভাগ 220 কত হবে 0.4545, 0.4545 এত অ্যাম্পিয়ার। আর মান হলো 0.4545 অ্যাম্পিয়ার, এই অনুসারে চলতেছে। তাহলে আমাদের দেখো তিনটাই সঠিক অ্যান্সার হলো। তাহলে তিনটাই সঠিক অ্যান্সার হলে 1 2 3 তিনটাই সঠিক, 1 2 3 তিনটাই সঠিক, 4545 অনুসারে চলতেছে। ঠিক আছে, সবাই বুঝেছি তো? 1 2 3 তিনটাই সঠিক অ্যান্সার, সবগুলি অ্যান্সার হবে, সবগুলি অ্যান্সার হবে। এবার আমরা পরবর্তী আসি, দেখো বর্তনীটির তুল্যরোধ কত। এখান থেকে একটা খেয়াল করি, আমরা যখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাব, এই পর্যন্ত অংশ বিদ্যুৎ কোনো ভাগ হয় নাই, এই পর্যন্ত ভাগ হয় নাই, কিন্তু এই পর্যন্ত আসার পর এটা দুইটা ভাগে ভাগ হয়। একটা অংশ এই বরাবর গিয়ে আর একটা এখানে আসে, এটা একটা অংশ। আর একটা অংশ কি হবে, আর একটা অংশ আমাদের নিচের থেকে এই পর্যন্ত এসে আবার এই বরাবর যায়। তাহলে অবশ্য আমাদের দুইটা ভাগ হয়েছে। তো যদি দুইটা ভাগ হয়ে থাকে তাহলে ভালো করে খেয়াল করো, যেটা উপরের অংশ যায় তার মানে এখান থেকে 10 ওহম আর এখান থেকে হলো 5 ওহম, 10 ওহম 5 ওহম। তাহলে RS1 ইকুয়াল টু হলো 10 যোগ 5 ইকুয়াল টু হলো 15 ওহম। 10 ওহম 5 ওহম হলো 15 ওহম। আর নিচে যদি লিখি নিচের অংশটা কত, নিচের অংশটা যেটা চলে আসবে সেটা হলো RS2 সমান সমান এখানে আসলো 20 আর এখানে আসলো 10। তাহলে 20 যোগ 10 ইকুয়াল টু হলো 30 ওহম। তাহলে এখন আরপি সমান সমান কি হবে দেখো, উপরের যে অংশ এই দুটো আছে সিরিজ, এই দুটা তুল্যরোধ পাইছিল 15 আর নিচের অংশটা তুল্যরোধ 20 আর 10 পাইছে 30। তাহলে আরপি ইকুয়াল টু তাহলে কত লিখবো, 15 গুণন 30, নিচে হলো 15 যোগ 30। এবার আরপি এর মান কত হয় তাড়াতাড়ি বলো, উপরে গুণফল যোগফল কত হয়, গুণফল যোগফল, তার মানে 15 গুণন 30 তাকে ভাগ করব কত দিয়ে, 15 যোগ 30। তাহলে আমাদের মানটা পাবো হলো 10 ওহম, তুল্য রোধ হলো 10 ওহম। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, তুল্য রোধ হলো 10 ওহম, কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? এ তো নয়, 45 কেমনে হইলো? ডি হবে, ডি 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 ডি, তার মানে 10 ওহম, এটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বর্তনীর তুল্যরোধ হলো 10 ওহম। আমরা মনে হয় বুঝতে পেরেছি, তাই না? আমরা মনে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যদি আমরা পরের অংশটা দেখি, এই বর্তনী তো আগেরটাই, তাই তো? আগের বর্তনীর আমরা যেটা দেখছি বর্তনীর তুল্যরোধ যেটা, সেটা তুল্যরোধ। তাহলে RS সমান সমান আরপি সমান সমান কত দেখছিলাম যেন, আরপি ইকুয়াল টু যেটা দেখছিলাম সেটা হলো 10, ওইটাই বর্তনী এখানে আছে। তাহলে 10 ওহম। এখন বলা আছে তড়িৎ প্রবাহ কত, তাহলে I ইকুয়াল টু কি হবে, I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি এর মান হলো 220 ভোল্ট
আর এর মান হলো 10, তাহলে এখানে 22 অ্যাম্পিয়ার। তার মানে অবশ্যই এটা হচ্ছে না। এবার 2 নম্বর তাহলে কি হবে, এখানে একটা বুদ্ধি দেখো, এক যতগুলো আছে সবগুলোই হওয়ার কথা নয়, তাহলে এক যেহেতু বাদ গেছে তাহলে এটাও বাদ, এটাও বাদ, আবার এখানেও বাদ, তার মানে কি হলো, অবশ্যই এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা মিলাই দেখি আসলে ঠিক আছে কিনা। তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর যদি বলি, তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর, তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর যদি বলা হয়, ভি এর মান কত 220, তাহলে 220 তারপর স্কোয়ার ডিভাইডেড বাই 10, 220-এর উপর স্কোয়ার ভাগ 10 কত হয়, 220-এর উপরে স্কোয়ার, 220-এর স্কোয়ার ভাগ কত 10 হয় নাই, তার মানে 4840 এত ওয়াট হওয়ার কথা ছিল, হয় নাই। আবার 3 নাম্বার হলো প্রতি মিনিটে 24 জুল শক্তি ব্যয় হয়, তাহলে পি এর মান হলো এত, তাহলে পি ইকুয়াল টু যেহেতু 4840 আর এখানে হলো এত, তার মানে এখান থেকে হবে 484 জুল পার সেকেন্ড। এইখানে এই অপশানগুলো কোনোটাই এখানে সঠিক নয়, এই অপশানগুলো কোনোটাই সঠিক নয়, ভালো করে আমরা খেয়াল করি মানগুলা, এই অপশানগুলো একটু ঝামেলা হচ্ছে। তাহলে এখানে আয়ের মান হবে 22 অ্যাম্পিয়ার, পি এর মান 4840, আর পি ইকুয়াল টু হলো যেহেতু 4840 ওয়াট হয়েছে, তাহলে 1 সেকেন্ডে 4840 জুল, তার মানে এই অপশানগুলা এটার সাথে কোনোটাই মিলে না। ঠিক আছে, অ্যান্সারগুলো আমরা একটু করি, অন্য অংশটার সাথে আমাদের মিলাইতে হবে, অপশানটা সম্ভবত টাইপ করতে যে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা দেখি এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে এ বি, এখানে গতদিন আমি সৃজনশীল করার সময় এরকম বলছিলাম, তো এরকম ক্ষেত্রে যখন আসবে সবগুলি রোধ কিন্তু সমান্তরালে, তাহলে সবগুলি রোধ সমান্তরাল, তার মানে এখান থেকে এ, এটা বি, আবার এটা এ, এটা হলো বি, তাহলে এ বি এই অংশটার সাথে আমাদের সম্পর্কযুক্ত। এই যে দেখো এখানে বি মানে এই অংশটাও বি, তাহলে আমাদের এখান থেকে যে বিষয়টা আছে সবগুলি সমান্তরালভাবে যুক্ত আছে, সবগুলি সমান্তরালভাবে যুক্ত অবস্থায় আছে, সবগুলি সমান্তরালভাবে যুক্ত অবস্থায় আছে। এইভাবে আসলে বর্তনীটা এখানে যেটা দেখা যাচ্ছে সেই বর্তনীটা হলো আসলে এটা হলো 10, এখানে হলো 5, এখানে হলো 5, তাহলে আমরা যখন লিখবো তাহলে 1/rp সমান কি হবে, 1/rp সমান 1/10 প্লাস কি হবে 1/5 প্লাস কি হবে 1/5, তাহলে আমরা 1/rp সমান লসাগু যখন হবে 5 5 10, তাহলে এখানে হবে 10, 10কে 10 দ্বারা ভাগ করলে 1, 10কে 5 দ্বারা ভাগ করলে 2, আবার 10কে 5 দ্বারা ভাগ করলে 2, তাহলে আরপি ইকুয়াল টু হবে উপরে হলো 10, 2 2 4 একে 5, আরপির মান হলো 2 ওহম, বর্তনীর তুল্য রোধ হলো 2 ওহম। এইবার আমাদের এটা অ্যান্সার হয়েছে, বর্তনীর তুল্য রোধ হলো 2 ওহম। তার মানে এরকম ক্ষেত্রে যদি দেখি কোনো অংশ যদি দেখি, তার মানে বুঝতে হবে সবগুলি সমান্তরালভাবে অবস্থান করে, সবগুলি সমান্তরালভাবে অবস্থান করে। ঠিক আছে, এখন বর্তনীর এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য যদি 6 ভোল্ট হয়, তাহলে 6 ভোল্ট, তার মানে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু ভি ভাগ আর পি, তাহলে আই ইকুয়াল টু ভি এর মান হলো 6 ভোল্ট, আর পির মান আগেই পেয়েছি, দেখো সেম চিত্র এখানে আছে, তার মানে 2 ওহম, এখানে হলো 2 ওহম, তাহলে আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু হবে 3 অ্যাম্পিয়ার, বর্তনীর তড়িৎ প্রবাহ হবে 3 অ্যাম্পিয়ার। দেখো আমাদের এই অপশনটা চলে আসছে, বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 3 অ্যাম্পিয়ার, আই ইকুয়াল টু ভি ভাগ আর, বি এর মান হলো 6 ভোল্ট, আর পির মান হলো 2 ওহম, 6/2 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, 6/2 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা বুঝতে পারছি তো, বুঝতে পারছি, ওকে। এবার আসো বর্তনীর তুল্যরোধ কত, এইখানে চিত্রটা কি অবস্থা আছে সেটা যদি দেখি, আমরা এখান থেকে যেটা দেখব সেটা দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ গেল, এই পর্যন্ত অংশ কোনো বিদ্যুৎ ভাগ নাই, এই পর্যন্ত অংশের কোনো বিদ্যুৎ ভাগ নাই, তাহলে এখান থেকে এসে দুটা ভাগে ভাগ হয়ে যায়, একটা ভাগ চলে যায় এখান থেকে শুরু করে এই দিকে, আর একটা চলে আসে এই দিকে, তাহলে এই দুটো হলো সমান্তরাল,
যেহেতু এই দুটা সমান্তরাল, তাহলে এই দুটা তুল্য রোধ আগে আমরা বের করে নিই। তাহলে আরপি ইকুয়াল টু কত হবে, এখানে 6 গুণন 9, নিচে 6 যোগ 9, তাহলে আরপি ইকুয়াল টু কত হবে, 6 গুণন 9, 6 যোগ 9, তার মানে উপরে হলো 54 ভাগ 9 6 15, তার মানে এখান থেকে হলো 3.6 ওহম। তাহলে এই দুটার তুল্য রোধ, মানে এই দুটার তুল্য রোধ হলো 3.6, তাহলে এর সাথে 3 যোগ হয়ে যাবে, তার মানে আর এস ইকুয়াল টু হবে 3 এর সাথে 3.6 যোগ হবে, তার মানে 6.6 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ হয়ে গেল 6.6 ওহম। বর্তনীর তুল্য রোধ 6.6 ওহম। বর্তনীর তুল্য রোধ আর এস, আর এই আর এস এর মান হলো 6.6, আর এস এর মান 6.6, সঠিক অ্যান্সার হলো 6.6 হয়েছে। আচ্ছা, এবার আসো, বর্তনীটি দৈনিক 12 ঘন্টা করে চললে 1 মাসে 30 দিনে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তাহলে আমাদের এইখানে আয়ের মান দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে তুল্যরোধ কত আসছিল, তুল্যরোধ আসছিল 6.6। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে পি ইকুয়াল টু কী হবে, পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর এস, আয়ের মান বলে দেওয়া আছে 1.5, তাহলে 1.5 এর উপর হোল স্কোয়ার ইন্টু আর এস এর মান হলো 6.6। তাহলে আমাদের এখানে ক্ষমতা কত সেটা বের করতে হবে। এখানে যদি ক্ষমতা বের করি তাহলে কত হবে, 1.5 এর উপর স্কোয়ার ইন্টু 6.6, তাহলে কত হয়, 14.85 এত ওয়াট। তাহলে বলা হয়েছে ডব্লিউ ইকুয়াল টু হবে পিটি, ডব্লিউ ইকুয়াল টু পিটি, ডব্লিউ ইকুয়াল টু পিটি যদি হয় তাহলে পি এর মান হলো 14.85, তাকে আমরা 1000 দ্বারা ভাগ করব, এত হলো কিলোওয়াট ইন্টু সময় কত, দৈনিক 12 ঘন্টা করে 30 দিন, তাহলে 12 গুণন 30 এত আওয়ার। তাহলে আমাদের ডব্লিউ ইকুয়াল টু কত হবে, তাহলে 14.85 গুণন 12 গুণন 30, এটাকে ভাগ করব 1000 দিয়ে, তাহলে 5.346, 5.346 এত ইউনিট, 5.346 এত ইউনিট, 5.346 এত ইউনিট। দেখো ঠিক আছে কিনা, 5.346 এত অ্যাম্পিয়ার, 5.346, 5.346, 5.346 অ্যাম্পিয়ার, 5.346 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার দেখো ডি বিন্দুর বিভব পার্থক্য কত, ডি বিন্দুর বিভব পার্থক্য কত, ডি বিন্দু এখানে এই বিন্দু, তাহলে এখানে হচ্ছে +12 আর এই বিন্দুতে আছে 0, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত, তাহলে 12 বিয়োগ 0, তার মানে হলো 12 ভোল্ট। এটার বিভব পার্থক্য হলো 12 ভোল্ট। ডি বিন্দুর বিভব পার্থক্য, তার মানে এর সাথে ডি এর মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা এদিক থেকে ঘুরে আসি, তাহলে এখানে যেহেতু মাইনাস, এই অংশটা ক্যালকুলেশন করলে 0 ভোল্ট হবে, আর এখানে +12, তাহলে এখানের মান হবে কত হবে, 12 - 0 ইকুয়াল টু 12 ভোল্ট, 12 - 0 ইকুয়াল টু হবে 12 ভোল্ট। দেখো আমরা বুঝাচ্ছি কিনা। আচ্ছা, তারপরে কোশ্চেন যদি খেয়াল করি, চিত্রের আলোকে আমাদের এখানে হিসাব করতে হবে। দেখো এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় বা কি অংশ হবে সেটা যদি দেখি, তো এই দুটো আছে সমান্তরাল, এখানে 4, এখানে 4, 4 আর 4 মিলে একটা রোধ হবে, তুল্য রোধ হবে 2। তাহলে আমরা যদি এখান থেকে দেখি এই অংশটার মান আর পি এর মান হলো 2 ওহম, তার মানে এই অংশটার পরিবর্তে আমরা এখানে 2 ওহম কাজে লাগাইতে পারব, তার মানে এই অংশটার পরিবর্তে আমরা 2 ওহম কাজে লাগালাম। তাহলে এখন কত, এখানে 2, 2, 4, 2, 6, তাহলে তুল্য রোধ আর এস এর মান হলো 6 ওহম। আর তড়িৎ প্রবাহ যদি বলা হয়, তড়িৎ প্রবাহ তাহলে কত হবে, 12 ভোল্ট ভাগ 6 ওহম ইকুয়াল টু হলো 2 অ্যাম্পিয়ার। তার মানে বর্তনীটার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। এই বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই পরিমাণ হলো 2 অ্যাম্পিয়ার। এইবার আমরা বিভব পার্থক্যগুলো হিসাব করব। দেখো, জানে এ বিন্দু হচ্ছে 12 ভোল্ট,
এখান থেকে এই পর্যন্ত যদি যাই তাহলে পার্থক্য কত হবে? এখানে হলো 2, প্রবাহ হলো 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 গুণ 2, তাহলে এই দুটার বিভব পার্থক্য হবে 4 ভোল্ট। এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য হবে 4 ভোল্ট, তাহলে এই দুটার পার্থক্য যদি 4 ভোল্ট হয় তাহলে এখানে আছে 12 ভোল্ট, তাহলে এখানে 12 বিয়োগ 4 ইকুয়াল টু হবে 8 ভোল্ট। 8 ভোল্টটা হলো তাহলে বি বিন্দুর বিভব, যেটা হলো ভিবি। আবার দেখো এই বি এবং সি এর পার্থক্য, তাহলে ভিবিসি এর পার্থক্য হবে 4 ভোল্ট, তাহলে ভিবিসি এর পার্থক্য যদি 4 ভোল্ট হয় তাহলে এখন বি বিন্দুতে ছিল 8 ভোল্ট, 8 ভোল্ট বিয়োগ 4 ভোল্ট ইকুয়াল টু এটাও হলো 4 ভোল্ট, তার মানে সি বিন্দুর বিভব ভিসি ইকুয়াল টু হলো 4 ভোল্ট। এইভাবে যদি এই পার্থক্য আসে তাহলে ডি বিন্দুর বিভব 0 ভোল্টে চলে আসবে। এখন আমরা যদি এখানে হিসাব করি তাহলে সি বিন্দুর বিভব বি বিন্দুর অর্ধেক, তাহলে সি বিন্দুর বিভব দেখো, সি বিন্দুর বিভব কত পাইতেছি? সি বিন্দুর বিভব হলো 4, বি বিন্দুর বিভব কত? 8, তাহলে দেখো সি বিন্দুর বিভব বি বিন্দুর অর্ধেক, কথা সঠিক। তারপরে কি? R2 এর প্রবাহ মাত্রা R3 এর দ্বিগুণ, R2 এর প্রবাহ মাত্রা, R2 ছিল এইটা, R3 হলো এটা, তাহলে এই দুটা যেহেতু সমান রোধ সমান্তরালে যুক্ত আছে তাহলে এই দুটার মধ্যে অবশ্যই সেম প্রবাহ যাবে, তার মানে এটা হচ্ছে না। আর কি ক্ষমতার হিসাব যদি বলি তাহলে P ইকুয়াল টু হলো I স্কোয়ার ইন্টু আর, P ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু আর, তাহলে আয়ের মান কত? আয়ের মান হলো 2 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার। আর এস এর মান কত? 2 4 6, তাহলে 2 এর বর্গ 4 আর 6, 4 6 24 ওয়াট, 24 ওয়াট, তার মানে এটা সঠিক অ্যান্সার। 1 এবং 3 সঠিক অ্যান্সার, 1 এবং 3 সঠিক অ্যান্সার, 2 নম্বরটা হচ্ছে না। 1 এবং 3 সঠিক অ্যান্সার, 2 নম্বর হবে না। 1 এবং 3 সঠিক অ্যান্সার, 2 নম্বর হবে না। তাহলে আমাদের অ্যান্সার হলো খ, 1 এবং 3 হচ্ছে সঠিক অ্যান্সার, 1 এবং 3 হলো সঠিক অ্যান্সার। এবার দেখো বর্তনীটির বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয় করতে হবে। বৈদ্যুতিক ক্ষমতা কত সেটা নির্ণয় করতে হবে। আমরা তুল্যরোধ কিচ্ছু করব না, দেখো তুল্যরোধ কিচ্ছু করব না এবং মানগুলা দেওয়াও নাই, R1 R2 R3 কত কিছু দেওয়া নাই, কিন্তু আই দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, ই দেওয়া আছে হলো 10 ভোল্ট, তাহলে আমাদের পি ইকুয়াল টু সূত্র কি? আই ইন্টু ই, আয়ের মান হলো 3 আর ই এর মান হলো 10, তাহলে পি ইকুয়াল টু হলো 3 10 30 ওয়াট, শেষ অ্যান্সার 30 ওয়াট, এই দিল অ্যান্সার 10। তাহলে রোধের মান কোনো কিছু দেওয়া ছিল না, শুধু এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা দেওয়া আছে, তড়িৎ চালক শক্তি কত দেওয়া আছে, তাহলে আমরা বর্তনীর তড়িৎ চালক শক্তি সহজে বের করতে পারবো। তার মানে এখানে 3 আর 10 গুণ করলে 3 10 30 হবে, ঠিক আছে। আচ্ছা, বর্তনীর ক্ষেত্রে কি কি হবে সেটা দেখো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসে I1, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো I2 I3, তাহলে I2 এবং I3 সেম হবে, I2 এবং I3 সেম হবে, কারণ একই অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেটাও এর মধ্যে দিয়ে যেটা আসে। আর এটা হলো I4, তাহলে এখন বলা হচ্ছে I1 ইকুয়াল টু I2 প্লাস I3, তার মানে এটা হচ্ছে না, এটা বাদ। তাহলে I2 আর I3, তাহলে এই দুটো পরস্পর সমান, এটা কারেক্ট। আর কি I2 আর I3, I2 আর I3 এই দুটা যোগ করলে যে যোগফলটা হবে সেটা হলো I4, তার মানে এর মধ্যে দিয়ে I2 আর I3 যোগ করলে, তার মানে এর মধ্যে দিয়ে যদি আসে, তার মানে I2 আর I3 যোগ করলে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসে I2 I3, তার মানে এই পর্যন্ত এটাকে I4 বলা হবে, I4 বাই যেটি বলি না কেন, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে। তার মানে কি হলো, এটা হচ্ছে না কেন? কারণ I2 আর I3 হলো সেম প্রবাহ যাবে, কারণ এই দুটো হলো সিরিজে আছে, যার কারণে এই দুটো হচ্ছে না। আর এই বরাবর যেটা আসে সেটা হলো I4, না I2 এবং I3 যোগ করলে যোগফল I4 হবে না, এটা তো হওয়ার কথা না, এটাও তো হওয়ার কথা না, কারণ I2 আর I3 কোনটা, এই দুটো যোগ করে I4 হবে, মানে অপশানগুলোতে একটু গ্যাঞ্জাম আছে আর কি, অপশানগুলোতে একটু গ্যাঞ্জাম আছে। তার মানে এখানে যদি এমন বলতো যে I2 I3 I4, তাহলে অপশানগুলো একটু গ্যাঞ্জাম আছে,
এর মধ্যে আমরা দেখতেছি এটাই শুধু সঠিক। I4 এখানে কোথায় I4 সেটা সঠিক বলেই নাই। I1 বলছে, I2 বলছে, আর হলো I3। তাহলে I2 I3 এই দুটো যোগ করে I4 হবে, এমন কোনো কথা আর কন্ডিশন তো এখানে নাই। তাহলে এটাও সঠিক হচ্ছে না। তার মানে শুধু 2 নম্বর সঠিক অ্যান্সার, 2 নম্বর সঠিক অ্যান্সার হবে, এই দুটো হওয়ার কোনো পসিবল না। এবার দেখো সার্কিটের মূল প্রবাহ কত। সার্কিটের মূল প্রবাহ দেখো, এখান থেকে যদি দেখি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ যাই, এখান থেকে দুটা ভাগে ভাগ হয়। তাহলে এই একটা অংশ আর এখান থেকে শুরু করে আর একটা অংশ এদিকে আসে, একটা অংশ এদিক থেকে শুরু করে এদিকে আসে, আর একটা অংশ এদিকে আসে। তাহলে এখানে 5 এবং 5, তাহলে 5 এবং 5 সিরিজে আছে, যেহেতু এবং 5 এবং 5 সিরিজে আছে, তাহলে এই দুটা তুল্য রোধ হলো 10। তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি হিসাব করি, এখানের তড়িৎ চালক শক্তি কত হবে, এখানে হলো 2 আর এখানে 2, তড়িৎ চালক শক্তি হলো 4 ভোল্ট। তাহলে এখানে 5 আর 5 হলো 10, এখানে 10, আবার এখানেও 10। তাহলে এই 10 আর 10 যদি যুক্ত করি, তাহলে 10 আর 10 সমান্তরাল আছে, কারণ একটা অংশ নিচের দিকে যায় আর একটা অংশ, তাহলে 10 আর 10 সমান্তরাল। তাহলে 10 আর 10 যদি সমান্তরাল হয়, তাহলে তুল্য রোধ হলো 5। তাহলে আরপি এর মান হলো 10 আর 10 মানে 5 ওহম। তাহলে I ইকুয়াল টু হবে, I ইকুয়াল টু এখানে হলো 4 ডিভাইডেড বাই 5, তাহলে I ইকুয়াল টু হলো 0.8 অ্যাম্পিয়ার হওয়ার কথা। বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 0.8 অ্যাম্পিয়ার, বর্তনীর তড়িৎ প্রবাহ 0.8 অ্যাম্পিয়ার। দেখো ঠিক আছে কিনা, 0.8 অ্যাম্পিয়ার অ্যান্সার ঠিক আছে কিনা। ভূসংযুক্ত তার দেওয়া হয়েছে মানে এই অংশের ভোল্টেজ শূন্য হয়ে যাবে, এই অংশের ভোল্টেজ শূন্য। ভূসংযুক্ত তার মানে হলো এই অংশের ভোল্টেজ শূন্য হবে। এবার দেখো উপরের সার্কিটের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে I1 এবং I2 দুটো সমান সমান হবে। তাহলে এই অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এই অংশের মধ্য দিয়ে ঠিক সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে নিচের অংশটা হলো I1, এখানে অংশটা হলো I2। তাহলে এইখানে 10 যেমন আছে, এখানে 5 আর 5-এর যোগফল হলো 10। তাহলে এই দুটো পরস্পর সমান সমান হবে, এখানেও 10 যোগফল 10, তাহলে I1 এবং I2 সমান হবে। এখন বলা হয়েছে R1 রোধের বিপরীত হলো 0.1, তার মানে R1 এর মান 10 আছে, তাহলে 1/10 যদি বলা হয়, তাহলে 0.1 ওহম ইনভার্স 1, এটাও সঠিক। প্রতি সেকেন্ডে R3 রোধের উৎপন্ন তাপ, R3 কোনটা, এইটা, তাহলে R3 রোধের উৎপন্ন তাপ যদি বলা হয়, তাহলে আমরা এখান থেকে বলবো I ইকুয়াল টু কি হবে, প্রতি সেকেন্ডে। তাহলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত, আগের বিদ্যুৎ প্রবাহ কত ছিল 0.8, তাহলে 0.4, তাহলে 0.4 যাবে এখানে, তাহলে এখান থেকে W ইকুয়াল টু হবে I স্কোয়ার R ইন্টু টি। তাহলে 0.4 এর উপর স্কোয়ার ইন্টু আর এর মান হলো কত 5 ইন্টু টি এর মান 1, এত জুল। কত হয় দেখো, 0.4 এর উপর স্কোয়ার, 0.4 এর উপর স্কোয়ার ইন্টু 5 কত হয় 0.8, হ্যাঁ ঠিক আছে 0.8 জুল। তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ হবে 8 জুল R3-র মধ্যে দিলে। তাহলে সূত্র কি, সূত্র হলো W ইকুয়াল টু I স্কোয়ার আর টি, I এর মান 0.4 তারপর স্কোয়ার, আর এর মান 5, টি এর মান 1, তাহলে 0.8 জুল, এই অংশের মান হচ্ছে 0.8 জুল। এবার আসো বর্তনীর তড়িৎ প্রবাহ কত। বর্তনীটাতে এই অংশটা কোনো কাজ করবে না, এই অংশটা কোনো কাজ করবে না, কারণ এই বর্তনীটা পূর্ণ অবস্থা নাই, মানে এই অংশটুকু পূর্ণ করা হয় নাই। যেহেতু এই অংশটুকু পূর্ণ করা হয় নাই, তাহলে এই অংশের কোনো কাজ নাই। তাহলে এ আর বি বিন্দু হলো 2 ওহম, বি আর সি বিন্দু হলো 4 ওহম। তাহলে বর্তনীর তুল্যরোধ যদি বলি, তুল্যরোধ জানলে এখানে কত হবে 2 আর 4, তাহলে 2 ওহম যোগ 4 ওহম ইকুয়াল টু আর এস এর মান হলো 4 আর 2 6 ওহম। বর্তনীর তুল্যরোধ হলো 6 ওহম। এখন প্রবাহ তাহলে কত হবে, তাহলে I ইকুয়াল টু উপরে হলো 24 ভোল্ট ডিভাইডেড বাই 6 ওহম ইকুয়াল টু হলো 4 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার।
বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার, এটা সবাই পারছি। এখন বলা হয়েছে ই বিন্দুর বিভব কত। ই বিন্দুর বিভব, তাহলে ই বিন্দুর বিভব কি? ই তো কোনো কানেকশনের সাথে যুক্ত নাই, তাহলে ই যদি কোনো কানেকশনের সাথে যুক্ত না থাকে তাহলে স্যার কি হবে? তাহলে এখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত দেখলাম? 4 অ্যাম্পিয়ার, তাই না? এর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দেখছি, আই ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্ত পার্থক্য কত? তাহলে ভি এ বি সমান সমান প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার ইন্টু হলো 2 ওহম, তাহলে 4 দুগুণে 8 ভোল্ট। তাহলে এখন দেখো ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু হলো 8 ভোল্ট। কারণ এ বিন্দুর বিভব, এ বিন্দুতে সরাসরি 24 ভোল্টের সাথে যুক্ত, তাহলে 24 বিয়োগ এই 8 এখানে এসে বাদ হয়ে গেল। তাহলে এই 8 যদি বাদ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখব 24 সাথে 8 বাদ দিলে 16 ভোল্ট। তো বি বিন্দুর বিভব এই যে দেখো ভিবি ইকুয়াল টু হলো 16 ভোল্ট। তাহলে এখন যেহেতু এই অংশটার মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, তাহলে বি বিন্দুর বিভব আর ই বিন্দুর বিভব সেম, তার মানে এখানেও হবে 16 ভোল্ট। ই বিন্দুর বিভব নাই এটা কিন্তু বলা যাবে না, 0 ভোল্ট যদি কেউ লেখে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ বি বিন্দু আর ই বিন্দু এর মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। কথার অর্থটা হলো এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সেম, তাহলে বি বিন্দুর বিভব যদি 16 ভোল্ট হয় তাহলে ই বিন্দুর বিভব অবশ্যই 16 ভোল্ট হবে। অবশ্যই আমাদের অ্যান্সার হলো 16 ভোল্ট। এবার আসো একটি বৈদ্যুতিক বাল্ব এর গায়ে 60 ওয়াট 200 বাল্বটি রোধ কত? এটা আগেও আমরা করছি, আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। ভি এর মান কত? ভি এর মান হলো 220, তাহলে এখানে 220 তারপর স্কোয়ার, পি এর মান কত? 60, তাহলে 220 এর উপর স্কোয়ার ভাগ 60, 220 এর উপর স্কোয়ার ভাগ 60 ইকুয়াল টু কত? 806.667 এত ওহম। এটা হলো আর এর মান, 806.667। দেখো বুঝতে পারছি কিনা? 806.667, 806.667 হবে, ইয়েস। এবার দেখো একটি বৈদ্যুতিক বাল্ব, এত লেখা আছে বাল্বটিকে দৈনিক 6 ঘন্টা ব্যবহার করলে এপ্রিল মাসে কত বিদ্যুৎ খরচ হবে? তাহলে ডব্লিউ ইকুয়াল টু হবে পি ইন্টু টি, মান বসাইতেছি। দেখো ডব্লিউ ইকুয়াল টু পি এর মান কত? পি এর মান হলো 60 ওয়াট, তাহলে 60 এটাকে 1000 দ্বারা ভাগ করলাম তাহলে কিলো ওয়াট হয়ে গেল, ইন্টু টি এর মান 6 ঘন্টা করে এপ্রিল মাস, এপ্রিল মাস অবশ্যই 30 দিন, তাহলে 6 ঘন্টা করে 30 দিন চালানো হবে। তাহলে আমাদের এখান থেকে ডব্লিউ ইকুয়াল টু কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের এখান থেকে মান কি কি আসে? উপরে হলো 60 গুণন 6 গুণন 30, এটাকে ভাগ করব কত দিয়ে? 1000 দিয়ে, তাহলে 10.8 ইউনিট, 10.8 ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। ডব্লিউ ইকুয়াল টু পিটি, পি এর মান হলো 60 ভাগ 1000, টি এর মান হলো 6 গুণন 30, তাহলে 10.8 ইউনিট ব্যয় হবে। এই আমরা মোটামুটি শেষের অঙ্ক করে ফেলছি। আমরা টোটাল বিষয়গুলি বুঝতে পারছি কি না সবাই একটু ক্লিয়ার বলো, সবাই আমরা টোটাল অংশটা বুঝতে পারছি কি না? যতগুলি আমরা অবজেক্টিভ করেছি টোটাল অবজেক্টিভ সবার ক্লিয়ার কিনা? দু একটা জায়গাতে অপশানে একটু ঝামেলা ছিল, কিন্তু অপশানগুলো ঝামেলা থাকলেও আমরা ক্যালকুলেশনগুলো ঠিক করছি। আমার মনে হয় সবগুলি ক্লিয়ার। আগামীকাল আমরা কি 12 অধ্যায় শুরু করব না প্রথম থেকে শুরু করব? একটু মতামত জানি তোমাদের। 12 অধ্যায় অথবা 2 থেকে, 12 অথবা 2 থেকে কোন অধ্যায় শুরু করলে সুবিধা হয় বলো? 12 বা 2, তাড়াতাড়ি বলো। 12 অথবা 2, 12 অধ্যায় অথবা 2 অধ্যায়? বারো অধ্যায় 2 অধ্যায়? চ্যাপ্টার 12, 12 দেখি ভোট কোন দিকে বেশি আসে।
কোন অধ্যায়ের ভোট বেশি আসে সেটা দেখি। আচ্ছা, চ্যাপ্টার 6 একজন বলছে 12। 12 দেখি সবার মতামত, 12। 2 9 6 12। 12। 12, তাহলে আমরা দেখতেছি মোটামুটি 12 অধ্যায়েরই বেশি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা 12 অধ্যায় বেশি ক্লাস লাগবে না, 2-3টা ক্লাস লাগবে। 12 অধ্যায় করানোর পরে পর্যায়ক্রমে আমরা অন্য অধ্যায়গুলো চলে যাব। ঠিক আছে, আগে 12 অধ্যায়টা পড়ায় নেই, 12 অধ্যায় পড়ানোর পরে তারপর আমরা অন্য অধ্যায়ে যাব। ঠিক আছে, তাহলে কালকে সবাই একটু গ্রুপে সবাইকে একটু বলে দাও, আগামীকাল 12 অধ্যায় আমরা নতুন করে শুরু করব, সবাই যেন রেডি থাকে। ঠিক আছে, অধ্যায় 12 কালকে আমরা শুরু করতেছি সন্ধ্যা 7:30টায়। ঠিক আছে, অধ্যায় 12 সন্ধ্যা 7:30টায়। কালকে রেডি থাকো সবাই। এরপরে আমরা 2 থেকে শুরু করে ধারাবাহিকভাবে সবগুলো পড়াবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।